আসসালামু আলাইকুম বন্ধুরা। মার্কিন গোয়েন্দা দপ্তর একটি তথ্য প্রকাশ করেছে। সেখানে তারা স্পষ্ট করেই বলেছে যে ব্যাপক হামলা চালানোর পরেও ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুদ সেটার 50% এখনো অক্ষত আছে। এবং তারা বলেছে যে এই যুদ্ধ চলমান থাকলে সেটা আরো অনেক দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ ইরানের যে সক্ষমতা সেই সক্ষমতা দিয়ে তারা মধ্যপ্রাচ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা এখনো রাখে। এখন পরিস্থিতিটা এমন যে এটা কি আহ আসলে তাদের কোনো কৌশলী কথা নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জনগণকে আশ্বস্ত করার একটা প্রক্রিয়া, সেটা বুঝতে হবে। এটা নিশ্চিত যে ইরানের মূল যে ক্ষেপণাস্ত্র ভান্ডার, হ্যাঁ, সেসব জায়গায় এখনো পরিমাণ প্রয়োজন মতন তারা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারেনি, কারণ সেগুলো এতই সুরক্ষিত জায়গায় যে সেগুলো খুঁজে পাওয়াটাও তাদের জন্য টাফ। এটার ব্যাপারে একটা কথা ইতিমধ্যে গোয়েন্দা দপ্তর থেকে লিক হয়েছে মার্কিন, সেটা হচ্ছে যে তারা খুঁজছে যে কোথায় কোথায় তাদের গোয়েন্দা মানে গোয়েন্দা নজরদারি করলে ক্ষেপণাস্ত্রগুলো ঠিক মতন ডিটেক্ট করা যায়। ব্রিটেন এবং অন্যান্য কিছু মিত্র দেশ, 35টা দেশ টোটাল করেছে যে তেলের যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই চেষ্টায় ব্রিটেন নিজস্ব উদ্যোগে একটা প্রক্রিয়া করার চেষ্টা করবে হয়তো। সেটা কি হতে পারে, সেটা কি অর্থনৈতিক ভাবে না সামরিক ভাবে সেটা এখনো বোঝা যাচ্ছে না, তবে ব্রিটেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর আরেকটা বিষয় এটার সাথে অ্যাড করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাপ্রধান জেনারেল ব্রান্ট, ওনাকে ইমিডিয়েটলি মার্কিন ওয়ার মিনিস্টার বা ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ স্টেপ ডাউন করতে বলেছে। বলেছে যে আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এবং তিনি পদত্যাগ করে ফেলেছেন। এটা কি কারণে করেছেন সেটা আসলে বোঝা যাচ্ছে না। তবে খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন নতুন কোনো জেনারেলকে এই তার স্থলাভিষিক্ত করে তাদের নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন বলে আমাদের ধারণা। আর যুদ্ধের পরিস্থিতিতে তেল সংকট মধ্যপ্রাচ্যে আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এটা তো বলাই বাহুল্য। এখানে তেলের উপর সরাসরি নির্ভরশীল কিছু দেশ আছে, যেটা যেমন ইজিপ্ট, ইথিওপিয়া, পাকিস্তান, এর মতন দেশগুলো তীব্র তেল সংকটে পড়েছে, যার কারণে তাদের আহ, তেলের লাইন, ইন্দোনেশিয়াও এই তেলের সংকটের মধ্যে আছে। বা উপসাগরীয় উপমহাদেশীয় অঞ্চলের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না। ইন্ডিয়া বাংলাদেশ হলো উপসাগরীয় দেশ, তারা তো খুবই খারাপ অবস্থায় আছে। ইন্ডিয়া অবশ্য সামাল দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশও নিয়মিতভাবে ক্রুড অয়েল কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানে ধীরে ধীরে প্রতিটা দেশই, যেসব দেশ ডিপেন্ডেন্ট, সেসব দেশের তেল সংকট আসলেই তীব্র হচ্ছে। এই ডিপেন্ডেন্ট দেশগুলো আরো ডিপেন্ডেন্সি, মানে ক্রুড অয়েলের ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে পারতেছে না। এখানে কিন্তু ক্রুড অয়েলের পাশাপাশি বিশ্ববাজারে পেট্রোকেমিক্যালের উপর ভিত্তি করে যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি গড়ে উঠেছে সেসবেরও কিন্তু যথেষ্ট ত্রাহি অবস্থা। কারণ পেট্রোকেমিক্যাল দিয়ে উৎপাদিত যে কোনো পণ্যর দাম রীতিমতো আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়েও ব্যাপক চিন্তা ভাবনা শুরু করেছে সবাই, শুধু জ্বালানি ক্ষেত্রেই না, পেট্রোকেমিক্যালের উপর ভিত্তি করে যেসব তৈরি হয়, যেমন সার, ইউরেনিয়াম, সরি সার তৈরি হয় যেসব পেট্রোকেমিক্যাল দিয়ে, সেই সব সার, সেগুলোর ঘাটতি দেখা দিচ্ছে। আবার হরমুজ প্রণালী দিয়ে সার আমদানিতে এখন কৃষি মৌসুমে সংকট তো রয়েই গেছে। আবার আপনার চিকিৎসা সামগ্রী তৈরিতে সিরিঞ্জ, প্লাস্টিকের নল, এমআরআই মেশিনের হিলিয়াম, এগুলোর উপরও ব্যাপক কিন্তু প্রভাব পড়েছে। হিলিয়াম পৃথিবীতে মোট যত হিলিয়াম রপ্তানি হয় তার 30% কাতার থেকে আসে। কাতারের রিসেন্টলি যে ড্রোন হামলা হয়েছে বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে তাদের হিলিয়াম উৎপাদনের যে সক্ষমতা সেটা ধ্বংস হয়ে গেছে প্রায়, এবং তাতে অনেকদিন ধরেই কাতার হিলিয়াম রপ্তানি করতে পারছে না। হরমুজ প্রণালী দিয়ে তো পারছি না, এমনিতে নর্মালিও পারছে না। তো ব্যাপক যুদ্ধ না থামলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে এই বিশ্ব, এটা তো জানা কথা। দেখা যাক কি হয়।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।